ফকির বিদ্রোহ। এই ফকির বিদ্রোহ সম্পর্কে বলতে গেলে আমাদের জানতে হবে এটা কিন্তু শুধু ফকির বিদ্রোহ নয়, এটার পুরো নামটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ঠিক আছে, এইভাবেই কিন্তু ফকির বিদ্রোহটাকে দেখা হয়। তাহলে এই ফকির বিদ্রোহ নিয়েই আজকের আলোচনা চলবে। এর আগে তোমাদের আমি কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি। সেখানে কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগঠিত যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কৃষক বিদ্রোহ ছিল। তার নাম হলো চুয়ার বিদ্রোহ, সন্দ্বীপের কৃষক বিদ্রোহ, রংপুরের কৃষক বিদ্রোহ, পাগলপন্থী আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ। তার কারণ এই বিদ্রোহগুলো, এই কৃষক বিদ্রোহগুলো অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, তা আজকের আমাদের পাঠ্য হচ্ছে তাহলে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে, আমরা অনেকেই দেখেছি বা অনেকেই পড়েওছি বই আকারে, সেটা হচ্ছে উপন্যাস আকারে দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাস। সেখানে আমরা পেয়েছি কাকে? ভবানী পাঠককে, দেবী চৌধুরানীকে পেয়েছি। তাই এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই বিদ্রোহ আলোচনা করতে গেলে কিন্তু এই দুটো নাম কিন্তু আমাদের চোখের সামনে আগেই চলে আসে। ঠিক আছে, তা যাই হোক, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটা আলোচনা করার আগে তাহলে ফকির বিদ্রোহ সম্পর্কে একটু তার যে প্রেক্ষাপট সেটা আমরা একটু আলোচনা করে নিই। প্রেক্ষাপটটা আলোচনা করতে গেলে আমরা প্রথমেই দেখব যে এই যে ফকির সন্ন্যাসী কারা ছিল। এই ফকির সন্ন্যাসী, ফকির বা সন্ন্যাসীরা ছিল বাংলার অধিবাসী। এরা ছিল হিন্দু মুসলমান সম্প্রদায়ভুক্ত নারী পুরুষ নির্বিশেষে এক একটি দল। এরা সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে সারা বছর দেশের এক স্থান থেকে আর এক স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতো। ধর্মীয় সম্প্রদায় হিসাবে উভয় গোষ্ঠী পরিচিত ছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিদ্রোহী হতে হয় এবং অস্ত্র ধারণ করতে হয়। পরবর্তীকালে 1760 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ চলতে থাকে। তাহলে এই বিদ্রোহের কারণটা তাহলে কি? বিদ্রোহের কারণ হিসাবে আমরা বলতে পারি যে বাংলার ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। 18 শতকের শেষ দিকে এই বিদ্রোহ শুরু হয়। তবে এর আগে নবাব মীর কাসিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির সন্ন্যাসীদের সাহায্য চান। তার ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করে। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা তাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে থাকে। আসলে নবাবকে সাহায্য করার কারণে ইংরেজরা তাদের গতিবিধির প্রতি কড়া নজর রাখতে থাকে। বাংলার ফকির সন্ন্যাসীরা তাদের রীতি অনুযায়ী ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ধর্মীয় উৎসব তীর্থস্থান দর্শন উপলক্ষে সারা বছর তারা বেরিয়ে বেড়াত। তবে তাদের সাথে নিরাপত্তার জন্য নানা ধরনের হালকা অস্ত্রশস্ত্র থাকত। আসলে বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তারাই ছিল স্বাধীন এবং মুক্ত, কিন্তু ইংরেজ সরকার তাদের অবাধ চলাফেরায় বাধার সৃষ্টি করতে থাকে। এমনকি তীর্থস্থান দর্শনের উপর করের আরোপ করে, ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকেও বেআইনি ঘোষণা করে।
তাছাড়া তাদেরকে ডাকাত দস্যু বলে আখ্যায়িত করতে থাকে। ফলস্বরূপ ফকির সন্ন্যাসীরা ক্ষুব্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ হয়। আর এই বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল কি? মজনু শাহ। আর সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক। তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব গোমস্তাদের বাড়ি। সেখান থেকে তারা লুঠের মাল নিয়ে এসে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। এটা আমরা দেবী চৌধুরানী পড়তে গিয়েও কিন্তু এই একই জিনিস কিন্তু পেয়েছি। তাহলে 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ। অপরদিকে মোগল আমল থেকে সন্ন্যাসী ও ফকিরা উত্তর ভারতের নানা এলাকা থেকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাংলা ও বিহারে আসত এবং স্থানীয় জমিদারদের আনুকূল্য লাভ করত। ক্রমে সেই সব অঞ্চলে তারা বসবাস করতে শুরু করে এবং কৃষির সাথে যুক্ত হয়ে পড়ে। পাশাপাশি তারা নিয়মিত ধর্মচর্চা করত, ধর্মীয় পোশাক পরে দলবদ্ধভাবে তীর্থ ভ্রমণে ঘুরে বেড়াত। আসলে জমিদার ও কৃষকদের উপর অতিরিক্ত ভূমি রাজস্ব আদায় করার কারণেই সন্ন্যাসী ও ফকিরদের প্রাপ্য অনুদান ধীরে ধীরে কমে যেতে থাকে। তাছাড়া বাংলায় প্রবেশ ও বসবাসের ক্ষেত্রেও তাদের বাধা দেওয়া হয়। অপরদিকে ইংরেজরা সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর আরোপ এবং ধর্মাচরণে বাধা দিলে সন্ন্যাসী ও ফকিরা বিদ্রোহী হয়ে ওঠে। তাদের বিদ্রোহের অপর একটা কারণ হলো ইজারাদার, পত্তনিদার প্রভৃতি মধ্যস্বত্বভোগীদের দ্বারা তারা অতিরিক্ত রাজস্ব আদায় ও শোষণ তাদেরকে বিদ্রোহী করে তোলে। এমনকি ফকিরদের নিয়ন্ত্রণ করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দরগায় যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করে, যা তাদের সম্মানহানিকর বটে। এমত অবস্থায় 1771 খ্রিস্টাব্দে 150 জন ফকিরকে হত্যা করা হলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়ে যায়। সন্ন্যাসী ফকিরা সশস্ত্র আন্দোলনের পথে পা বাড়ায়। প্রত্যেকটা বিদ্রোহে যেমন নেতা নেত্রী থাকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু এরকম নেতা নেত্রী ছিল। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ভবানী পাঠক আর নেত্রী হিসাবে দেবী চৌধুরানী। এরা ছাড়া চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ, কৃপানাথ প্রমুখরাও কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দান করেছিল। শুধু তাই নয়, তাদের পাশাপাশি এই বিদ্রোহে বহু সাধারণ কৃষকও অংশ নেয়। তাহলে এই বিদ্রোহের পটভূমি কতটা ছিল বা এই বিদ্রোহের ক্ষেত্র কতটা ছিল সেটা আলোচনা করার আগে আমরা একটু দেখি যে 1760 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে। এরপর দীর্ঘ 10 বছর পর 1771 খ্রিস্টাব্দে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন। আরও পরবর্তীকালে অর্থাৎ 1777 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ সহ বিভিন্ন অঞ্চলে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তবে এই আন্দোলনের তীব্রতা ছিল কিন্তু সবচেয়ে বেশি উত্তরবঙ্গে।
এইসব অঞ্চলে ইংরেজদের সঙ্গে বিদ্রোহী ফকির সন্ন্যাসীদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। আর এই সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল এবং কোম্পানির বহু কুঠি তারা লুট করে জ্বালিয়ে দিয়েছিল। আসলে ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি, অর্থাৎ অতর্কিতে আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া। ইংরেজদের পক্ষে তাকে চূড়ান্তভাবে পরাজিত করা কখনোই সম্ভব হয়নি। তবে 1787 খ্রিস্টাব্দে মজনু শাহ মৃত্যুবরণ করলে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবান শাহ, চিরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকিরা। এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যতিব্যস্ত করে রাখে। 1800 খ্রিস্টাব্দে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়। অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক নেত্রী দেবী চৌধুরানী 1787 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যের আক্রমণে 2 সহকারী সহ নিহত হন। সন্ন্যাসী বিদ্রোহের প্রথম নেতা ছিলেন ভবানী পাঠক। ফলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে। তার একদিকে সফলতা, একদিকে ব্যর্থতা, এই উভয় দোলাচলের মধ্য দিয়েই ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল বাংলার বুকে প্রথম কৃষক বিদ্রোহ হিসাবে। তো এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি ছিল? মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির সন্ন্যাসীদের ব্যর্থতার মূল কারণ ছিল তাদের সাংগঠনিক দুর্বলতা ও দৃঢ় নেতৃত্বের অভাব। তাছাড়া মজনু শাহের মৃত্যুর পর ফকিরদের মধ্যে নেতৃত্বের যে দলাদলি ক্রমশ আন্দোলনকে দুর্বল করে দেয়। ফকির সন্ন্যাসীরা কোনো এলাকার স্থায়ী বাসিন্দা ছিল না, আর তার ফলে বিদ্রোহীরা স্থানীয় মানুষদের সহযোগিতা, সহানুভূতি এগুলো কিন্তু কিচ্ছু পায়নি। অস্ত্র, রণকৌশল সব দিক দিয়ে তারা ইংরেজ সৈন্যদের সমকক্ষ ছিল না। ফলে ফকির সন্ন্যাসীরা ইংরেজদের উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র, রণকৌশল, সামরিক প্রযুক্তি এবং বিশাল সেনাবাহিনীর কাছে প্রাণপণ লড়াই করেও কিন্তু হেরে যায়। কিন্তু তার সত্ত্বেও কিন্তু প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ হিসাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ দেবী চৌধুরানী উপন্যাসেও কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে। তো যাই হোক, ব্যর্থ হলেও সফলতাও কম ছিল না। তা আমরা যদি ফকির সন্ন্যাসী বিদ্রোহের মূল্যায়ন করি তাহলে অবশ্যই লক্ষ্য করব সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই বিদ্রোহে হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন নেতা নেতৃত্ব তারা এগিয়ে এসেছিলেন। বিদ্রোহীরা প্রথম দিকে ইংরেজ বাহিনীকে পরাজিত করতে সমর্থ হয়েছিল, কিন্তু ইংরেজদের ব্যবহার্য আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে তারা পরাজিত হয় এবং শেষমেশ এই বিদ্রোহ ব্যর্থ হয়। তবে এই বিদ্রোহের জনপ্রিয়তা নিয়েও কিন্তু মতপার্থক্য আছে। 1770 খ্রিস্টাব্দের মন্বন্তরের পরবর্তীকালে সংঘটিত সন্ন্যাসী ফকির বিদ্রোহকে দস্যুবৃত্তির সাথে অনেকে তুলনা করেছিল। তার কারণ দেবী চৌধুরানীতে আমরা পড়েছি কি, ভবানী পাঠক, দেবী চৌধুরানী তারা ধনী ব্যক্তিদের বাড়িতে লুটতরাজ করে দস্যুবৃত্তি করে তারা গরিব মানুষদের কাছে সেই ধন দৌলত সেগুলো বিলিয়ে দিতেন। যাই হোক, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসনকালে বাংলা তথা ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ। তাই এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরবর্তীকালে কৃষক বিদ্রোহগুলিকে
পথ দেখিয়েছিল কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সেদিক থেকেও বাংলা সাহিত্যের ইতিহাসে বা ইতিহাসের পটভূমিকায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের অবদান কম কিছু নয়।